পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। এই ইতিহাস বিষয়ে আজ আলোচিত অধ্যায় বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করে দেব, যার প্রথম প্রশ্নটি হলো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, অর্থাৎ যাকে আমরা সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ বলে থাকি, সেই বিদ্রোহের তাৎক্ষণিক কারণ বা প্রত্যক্ষ কারণ বা এনফিল্ড রাইফেল ব্যবহারের প্রতিক্রিয়া কি হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা করব। গভর্নর জেনারেল লর্ড ক্যানিংয়ের আমলে ব্রিটিশ শোষণ এবং নিপীড়নের কারণে সিপাহীরা, দেশীয় রাজা মহারাজারা এবং জনগণের অসন্তোষ দিনে দিনেই বেড়ে গিয়েছিল। আর সেই গণবিস্ফোরণে প্রত্যক্ষভাবে ইন্ধন দিয়েছিল সিপাহীদের মধ্যে এনফিল্ড রাইফেলের কার্তুজের ব্যবহার সম্পর্কিত এক ধরনের অসন্তোষ। 1857 খ্রিস্টাব্দের গোড়ার দিকে পুরনো ব্রাউন বেস গাদা বন্দুকের পরিবর্তে এনফিল্ড রাইফেল নামক এক ধরনের বন্দুকের কার্তুজ ব্যবহারকে কেন্দ্র করেই এই বিদ্রোহের সূচনা হয়েছিল। এনফিল্ড রাইফেলের কার্তুজ বা টোটা একটি মোড়কের মধ্যে থাকতো। সেই মোড়কটি দাঁত দিয়ে কেটে বন্দুকের মধ্যে ভরতে হতো। মোড়কটিকে নরম রাখার জন্য চর্বি লাগানো থাকতো। এ সময় গুজব রটে গিয়েছিল যে ওই মোড়কটিতে গরু এবং শূকরের চর্বি মাখানো রয়েছে। ফলস্বরূপ ধর্মচ্যুত হওয়ার ভয়ে হিন্দু মুসলমান সিপাহীরা এই কার্তুজ ব্যবহারে অসম্মত হয়েছিল, যার ফলে 1857 খ্রিস্টাব্দে 23শে মার্চ ব্রিটিশ সেনাপতি অ্যানসন বড়লাট লর্ড ক্যানিংকে সিপাহীদের আপত্তির কথা এক পত্র মারফত জানিয়েছিলেন। আর সম্ভবত তখনই এই কার্তুজের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু সিপাহীদের সন্দেহ এবং আতঙ্ক কিন্তু থেকেই গিয়েছিল। তারা ধর্মনাশের গভীর এবং গোপন ষড়যন্ত্র ধ্বংস করার জন্য মরিয়া হয়ে বিদ্রোহের সূচনা করেছিল। বাংলার ব্যারাকপুরের সেনা ছাউনিতে এই এনফিল্ড রাইফেলের কার্তুজ সংক্রান্ত ঘটনায় 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি সৈনিক মঙ্গল পাণ্ডে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। বিচারে তার ফাঁসি হয়েছিল। 1857 খ্রিস্টাব্দের 24শে এপ্রিল মিরাট সেনানিবাসের 3 নম্বর নেটিভ ক্যাভেলরির 90 জন সিপাহী এনফিল্ড রাইফেলের চর্বি মাখানো কার্তুজ ব্যবহার করতে অস্বীকার করেছিল, যার ফলে 9ই মে তাদের 85 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মিরাটের সিপাহীরা 10ই মে বিদ্রোহ ঘোষণা করে। এছাড়াও বলা যায়, এর আগে অর্থাৎ 1857 খ্রিস্টাব্দের আগেও 1853 খ্রিস্টাব্দে লন্ডনের RSAF রাইফেল নামক একটি সংস্থা 577 ক্যালিবারের এনফিল্ড রাইফেল বন্দুকটি নির্মাণ করেছিল। যদিও 1852 খ্রিস্টাব্দ থেকে ভাইকাউন্ট হার্ডিঞ্জ তার নির্দেশে এই রাইফেল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলেছিল। এরপর ক্রিমিয়ার যুদ্ধে এনফিল্ড রাইফেল ব্যবহার করে ভালো ফলাফল পাওয়া গিয়েছিল। তাই 1856 খ্রিস্টাব্দে ব্রিটিশ উপনিবেশ তা ভারতবর্ষেও প্রবর্তিত করেছিল। ইংল্যান্ড থেকে এই রাইফেল এবং তার চর্বি লাগানো কার্তুজ কিন্তু ভারতে আসত। তাই সবশেষে বলা যায়, এই সমস্ত বিভিন্ন কারণগুলি জন্য সিপাহীদের মধ্যে যে অসন্তোষের সৃষ্টি হয়েছিল, কার্তুজের ব্যবহারকে কেন্দ্র করে কিন্তু তার চরম আকার নিয়েছিল। তাই অধিকাংশ ঐতিহাসিকের মত অনুযায়ী এই
এনফিল্ড রাইফেলের ব্যবহার, কার্তুজের ব্যবহারই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণরূপে বিবেচিত হয়ে থাকে। তবে এই ক্ষেত্রে বিরুদ্ধ মত লক্ষ্য করা যায়। বেশ কিছু ঐতিহাসিক এবং বিশিষ্ট জনেরা এনফিল্ড রাইফেলের কার্তুজের ঘটনাকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ বলতে চাননি। এই প্রসঙ্গে সি বল মনে করেছিলেন যে এই কার্তুজের ব্যবহার সংক্রান্ত অভিযোগগুলি গুরুত্বপূর্ণ নয়, কারণ দেখা গিয়েছিল দিল্লি এবং মিরাটের ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহীরা এই কার্তুজগুলোকেই যথেচ্ছভাবে ব্যবহার করেছিল। এছাড়াও ব্রিটিশ রাজনীতিবিদ বেঞ্জামিন ডিসলেরি তিনি বলেছিলেন যে এই এনফিল্ড রাইফেলের টোটা ছিল একটি অজুহাত মাত্র। সে সময় আর্থসামাজিক পরিস্থিতি এতটাই বিদ্রোহ প্রবণিত হয়ে উঠেছিল যে এই টোটা না থাকলেও কিন্তু সেই বিদ্রোহ অনিবার্য ছিল। এর পরের যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হলো, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ভারতের ইতিহাসে স্মরণীয় কেন? ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ছিলেন 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অন্যতম এক উল্লেখযোগ্য নেত্রী। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ তার অসাধারণ দক্ষতা, সাহসিকতা এবং দেশপ্রেমের জন্য স্মরণীয় হয়ে আছেন। মণিকর্ণিকা তাম্বে বেনারসে একজন মারাঠি পরিবারে অর্থাৎ মারাঠি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি অস্ত্রবিদ্যা, অশ্বে আরোহণ করা, তরবারি চালানো প্রভৃতি বিষয়গুলিতে দক্ষ ছিলেন। মাত্র 14 বছর বয়সে ঝাঁসির রাজা গঙ্গাধর রাও নেওয়ালকরের সঙ্গে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। আর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরই তার নাম হয়েছিল লক্ষ্মীবাঈ। রাজা গঙ্গাধর রাও এবং লক্ষ্মীবাঈয়ের সন্তান জন্মের পর অল্প বয়সে মারা গেলে তার এক আত্মীয়ের সন্তানকে দত্তক হিসেবে গ্রহণ করে নাম রেখেছিলেন দামোদর রাও। 1853 খ্রিস্টাব্দে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ ঝাঁসির দায়িত্ব কিন্তু নিজ কাঁধেই তুলে নিয়েছিলেন। কোম্পানি অর্থাৎ ব্রিটিশ কোম্পানি সরকার সপ্তবিলোপ নীতি দ্বারা গঙ্গাধর রাওয়ের উত্তরাধিকারী হিসেবে দত্তক পুত্রের অধিকারকে অস্বীকার করলে লক্ষ্মীবাঈ ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ শুরু হলে নানা সাহেব এবং তাতিয়া তুপির সঙ্গে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈও বিদ্রোহে অবতীর্ণ হয়েছিলেন। তিনি পুরুষের বেশে যুদ্ধক্ষেত্রে অসম সাহসিকতা এবং বীরত্বের পরিচয় রেখেছিলেন। অবশ্য 3রা এপ্রিল স্যার হিউ রোজ ঝাঁসি দখল করলে রানী কুলপিতে আশ্রয় নিয়েছিলেন। তার সাহস এবং বীরত্বে অবাক হয়ে গিয়েছিলেন স্বয়ং সেনাপতি হিউ রোজ। 1858 খ্রিস্টাব্দের 17 জুন কোটাকি সরাইয়ের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে রানী লক্ষ্মীবাঈ পরাজিত হয়েছিলেন এবং মৃত্যুবরণ করেছিলেন ওই বছরই 18 জুন। ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের এই আত্মত্যাগ এবং বীরত্ব তাকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে রেখেছে। তাই রানীর সমাধিতে তারই প্রতিপক্ষ সেই সেনাপতি হিউ রোজের একটি উক্তি এখনো খোদাই করা আছে। সেই উক্তিটি ছিল, এখানে এমন একজন নারী শায়িত আছেন যিনি ছিলেন বিদ্রোহীদের মধ্যে একমাত্র পুরুষ। আজকে আমি তোমাদের এই ইতিহাসের প্রথম অধ্যায়ের বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ এই অধ্যায়টি থেকে এই দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম। এই অধ্যায়ের এখনো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।